আমি নিজেই ৩২ দিন র্যাবেকে গুম ছিলাম। নির্যাতন, নিপীড়িত, জুলুম, অত্যাচার সহ্য করে এ পর্যন্ত বেঁচে আছি। বহুবার মৃত্যুর জন্য হুমকি পেয়েছি। হায়াত যতদিন আছে আল্লাহ বাঁচাই রাখবে। আমরা ডক্টর ইউনূসের সরকারের সফলতা থেকে ব্যর্থতা বেশি ছিল। এই গুমের বিচারে কোনো বিচার আমরা সঠিকভাবে করতে পারি নাই। একটা এনজিও মার্কা দিয়ে গুম কমিশন করছিল। আপনারা নিজেরাই জানেন যে এনজিও মার্কা গুম কমিশন, তারা শুধু কয়েকজন লোকের চেহারা দেখেই তদন্ত করি। আসলে আমাদের আপনারা জানেন, এখানে যারা গুম হওয়ার পরে ফেরত 5ই আগস্টের পরে এই দেশের মানুষ যারা ভিকটিম ছিল তারা রাস্তায় নেমেছে তাদের ন্যায্য বিচার পাওয়ার জন্য। এবং কারণ দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার আমলে যারা গুম খুম হয়েছিল তারা তখন সাহস পায়নি কথা বলার জন্য। 5ই আগস্টের পরে যখন সরকার পতনের পর 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা আসলো তখন মানুষ সবাই রাস্তায় নেমলো তাদের পরিবারগুলো বিচারের জন্য, এবং যারা হারিয়ে গেছে তাদেরকে সন্ধানের জন্য, আর যারা ফেরত এসেছে তাদের বিচারের জন্য। তো আমরা দীর্ঘদিন এই আজকে 17-18 মাস আন্দোলন সংগ্রাম করে আসতেছিলাম। এই দীর্ঘ 17 মাস আন্দোলন সংগ্রামে বিভিন্ন জায়গা যেখানে বিচারের জন্য দরকার সব জায়গায় আমাদের যাওয়া হয়েছে, কিন্তু আমরা আসলে কোথাও বিচার পাইনি। এইখানে এই বিচারের ক্ষেত্র বিভিন্ন ধরনের, যাদের ফেস ভ্যালু, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, যাদেরকে সমাজে জানাশোনা চিনে জানে, ওইখানেও স্বজনপ্রীতি হচ্ছে। সেইখানেও সেই ব্যক্তিগুলোর বিচারগুলো, কার্যক্রমগুলো, তদন্তগুলো হচ্ছে। এছাড়া আজকে যারা দেখতেছেন আপনার বামে ডাইনে যারা আছে, অনেকেই আছে যাদের সমাজের পরিস্থিতি নাই, বা সে একজন এই দেশের মানুষ, স্বাধীন মানুষ, সে কিন্তু তার বিচার পাওয়ার অধিকার আছে, সে বিচার চায়। তার সন্তানের হারিয়ে যাওয়া, তার স্বামীকে এখনও ফেরত পায়নি, তার ভাইকে ফেরত পায়নি, তাদের জন্য সে বিচার চায়। সেই জায়গা থেকে এই সমাজ তাদেরকে এখনও সেই মূল্যায়ন বা সেই জায়গায় মূল্যায়ন করে নাই। কারণ তারা অজপাড়া থেকে, কারো ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, কারো সমাজের পরিস্থিতি নেই, এটাই। কিন্তু আমাদের একটাই দাবি, এই দেশের প্রতিটা মানুষ তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। কারণ আপনারা জানেন যে সরকারি ক্ষমতায় আসুক, এই জনগণের এই অবহেলিত এই সমাজে যারা আছে, এই অজপাড়ায় যারা আছে, তাদের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে আজকে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। আপনাদেরকে ভুলে গেলে হবে না, আপনাদেরকে ভুলে গেলে হবে না। এই একজন যারা ভিকটিম, মনে করতে হবে এক একটা সোলজার, তার আন্ডারে 5 লক্ষের উপরে ভোট আছে। কারণ কি জানেন, এই পরিবারগুলোর প্রতি, প্রতিটা মানুষের প্রতি বা আত্মীয় স্বজনের সবাই একটা ভালোবাসা রয়ে গেছে, সবার একটা আন্তরিকতা রয়ে গেছে। সবাই চায়, এই বাংলার 18 কোটি মানুষ চায় এগুলোর বিচার হোক। আমি নিজেই 32 দিন র্যাবেকে গুম ছিলাম। নির্যাতন, নিপীড়িত, জুলুম, অত্যাচার সহ্য করে এ পর্যন্ত বেঁচে আছি। বহুবার মৃত্যুর জন্য হুমকি পেয়েছি। হায়াত যতদিন আছে আল্লাহ বাঁচাই রাখবে। আমরা ডক্টর ইউনূসের সরকারের সফলতা থেকে ব্যর্থতা বেশি ছিল। এই গুমের বিচারে কোনো বিচার আমরা সঠিকভাবে করতে পারি নাই। একটা এনজিও মার্কা দিয়ে গুম কমিশন করছিল। আপনারা নিজেরাই জানেন যে এনজিও মার্কা গুম কমিশন, তারা শুধু কয়েকজন লোকের চেহারা দেখেই তদন্ত করে শেষ করছে। কিন্তু একটা লোক যখন ভিকটিম হয়, তার এই ভিকটিমের সাথে অনেকগুলো লোক জড়িত এবং অনেক সাক্ষী আছে। একটা সাক্ষীও তারা কখনো রাখে নাই, কখনো জিজ্ঞাসা করে নাই এগুলোর কি অবস্থা। তো সুতরাং আজকে তারা নাকি আবার গুম কমিশন থেকে মানবাধিকার কমিশন গেছে। তো আমার মনে হয় না যে মানবাধিকার কমিশন আমরা কোনো বিচার পাবো। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেখানে আপনার তদন্তে আছে, সেই সেখানে তদন্তের সংখ্যা বাড়াতে হবে। সেটাকে রাজনীতিক থেকে কলঙ্ক মুক্ত করতে হবে। সেখানেও আপনার রাজনীতির খেলা চলতেছে। এই রাজনীতির খেলা আমরা আজকে যারা আছি, ভিকটিম পরিবারগুলো বলির পাঠা হচ্ছি। আমরা কারো বলির পাঠা হতে চাই না, আমাদের একটাই জিনিস, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হোক। আমরা যারা ভিকটিম, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই গুমের আমরা বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এই সরকারের কাছে জুলাই হত্যা, পিলখানার হত্যা, হেফাজতের হত্যা এবং এই যে গুমের হত্যার প্রতিটা বিচার যেন আমরা সবার পক্ষ থেকে, বাংলাদেশ গুম পরিবার আমরা সবাই
সবার হয়ে আমরা সবাই এই বিচারগুলো যেন সুনিশ্চিত হয়, এটাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন এই 17 মাসে আমরা বিভিন্ন জায়গায়, আজকে না বললেই নয়, আমি জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব, ডক্টর তাহের সাহেব এবং গোলাম ফরওয়ার সাহেব, তাদের কাছে এই ভিকটিমদের বিচারের জন্য বারবার আমি চিঠি দিয়েছি। আপনারা জানেন, আমি আগেও দেখাইছি, এখানে আমার 120টা চিঠি, বাংলাদেশের আপাময় এমন কোনো জায়গা নাই আমি এই চিঠি দিই নাই। 120টা চিঠি এই আমার সমস্ত ভিকটিমদের জন্য বিচারের জন্য চিঠি দিয়েছিলাম, এই চিঠিগুলো। কিন্তু যেখানে শস্যর ভিতরে ভূত, সেখানে আপনি কি আশা করেন? সুতরাং এখানে এখনও প্রশাসনকে কলঙ্ক মুক্ত করতে গেলে ওখানে ভালোভাবে পরিবর্তন করতে হবে। শুধু আপনি একজন আইজি, ডিএমপি কমিশনার এবং কয়েকজনকে যদি আপনি পরিবর্তন করেন, মনে করবেন না যে আপনার প্রশাসন কলঙ্ক মুক্ত হয়ে গেছে বা প্রশাসন পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না। প্রশাসনকে পরিবর্তন করতে হলে নিম্ন থেকে একদম পরিষ্কারভাবে পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয়, যারা 17 বছরে ওএসডি ছিল, পদ পদবি পাই নাই এবং রাজনীতির কারণে তাদেরকে পদ বঞ্চিত করে ওএসডি করে রাখা হয়েছিল, আমরা ওই ধরনের প্রশাসনের লোককে স্বাগত জানাই। ওই ধরনের একনিষ্ঠ ব্যক্তিরা যেন দায়িত্বে আসেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাই আহ্বান জানাচ্ছি, যেন ওই লোকেরাই যে পায় যারা 17 বছর পদ পদবি বঞ্চিত ছিল, প্রশাসন থেকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিল, পদ পদবি পাই নাই, ওই ধরনের লোকেরাই প্রশাসনে এসে দায়িত্ব গ্রহণ করুক। তাহলে আমরা মনে হয় আমরা অন্তপক্ষে একটা স্বস্তি পাবো। আজকে বিভিন্ন প্রশাসনের র্যাব থেকে, সিআইডি থেকে, পিবিআই, সিডিআইডি, এসবি, সিটিএসবি যারা আছে, সব জায়গায় আপনার আওয়ামী লীগ সরকারের যে আগে যারা দায়িত্বে ছিল এখনও তারা বহল তবিরিত আছে। আমার ডিবির এডিশনাল ডিসি ছিল আমার গুমের মামলার আয়ু তদন্ত, তখন সে ডিবিতে ডিসি ছিল, এখন সে বর্তমানে এডিশনাল ডিআইজি মুদাসসির সাহেব। তো একজন পুলিশের সে একজন এডিশনাল ডিআইজি, একজন সে গুম মামলার এজাহারভুক্ত আসামি, সে কীভাবে চাকরিতে বহাল থাকে? এটা আজকে আমরা দেশবাসীর কাছে জানতে চাই, আসলে কি এই গুমের বিচার কি আদৌ কি হবে কি হবে না, নাকি পাবো না? আজকে আমাদের ট্রাইব্যুনালে ওখানে অনেক পরিবর্তন করতে হবে। শুধু একজন চিফকে পরিবর্তন করে দিলেই যে সমস্ত কিছু সমস্যার সমাধান হলো তা না, কিন্তু অবশ্যই সেখানে একটা পরিবর্তন আনতে হবে। সেখানে যেন মানুষ বিচারের জায়গাটা কোনো আপনার তদবির জায়গা না হয়। সমস্ত জায়গা থেকে তদবির শব্দটা উঠে ফেলতে চাই, এবং তদবির শব্দ যদি উঠে যাবে সেদিন আমরা আশা করি সেদিন আমরা বিচার পাবো। আর তদবির যতক্ষণ মতো উঠবে না তাদের মধ্যে মনে নেই যে আমরা কোথাও বিচার পাবো। এটা আমাদের মেইন মনে যে আবেগ, অনুভূতি এবং কষ্টের জায়গা থেকে আমরা এই কথাগুলো বলছি। আমরা আশা করি যে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দীর্ঘ একটি বৃহত্তর দল, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের আস্থা নিয়ে, শতভাগ আপনার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসছেন এবং ক্ষমতায় বসছেন। এবং আমরা আশা করি জনগণ তাদেরকে 17 বছর পরে ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় এনেছেন, এবং তারা যে ক্ষমতায় আসার পর তাদেরকেও ভুলে যেন না যায়। তারা ধান খেটে মাঠে রাজপথে জনগণের কাছে যেভাবে মন খুলে ভোট চেয়েছে, জনগণও তাদেরকে মন খুলে ভোট দিয়েছে, ওই জিনিসটা যেন তারা না ভুলে যায়। তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রী, আপনারা মন্ত্রী এমপি হয়ে ওই অজপাড়ার রাখালকে ভুলে যাবেন না, ওই অজপাড়ার আপনার শাসাকে ভুলে যাবেন না, তাহলে আপনার পরিণতি আওয়ামী লীগ সরকার থেকেও ভয়ানক হবে। কারণ তারা আপনাদেরকে মন খুলে ভোট দিয়েছে, কোনো দুর্নীতি অনিয়ম হয় নাই, শতভাগ ম্যান্ডেট নিয়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, এবং প্রতিটা মানুষ জানে। এবং জনগণের প্রত্যাশা, আপনাদের পিএস এপিএসকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের থেকে পিএস এপিএসরা ক্ষমতা বেশি দেখায়। একজন মন্ত্রী, একজন পার্লামেন্ট মেম্বার যে ক্ষমতা দেখায় না, তার পিএস এপিএসের ক্ষমতা এর থেকে কয়েক হাজার গুণ বেশি। তো সুতরাং কে মন্ত্রী কে পিএস আমরা মাঝে মধ্যে আসলে বিভ্রান্ত পড়ে যাই। তো আপনাদের পিএস এপিএসেরকে
আপনারা একটু সতর্ক করে দিয়েন যে না, তারা যেন ভুলে না যায় এই অজপাড়া রাখালেরা, কৃষকেরা যে মাঠে যে সংগ্রাম করে স্বাধীনভাবে দেশে তাদেরকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছেন, এবং এই যে ভিক্টিমেরা ধারে ধারে আপনাদের জন্য ভোট চেয়েছেন। এবং আজকে আমি জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করেই বলছি, আপনার এই গুমের ভিতরে অনেক লোকই জামাতের সাথে জড়িত ছিল, অনেক লোকে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু আপনার এক জায়গায় ব্যর্থতা, আপনি এই গুমের লোকদেরকে মূল্যায়ন করেন নাই। ডক্টর তাহের সাহেব, ডক্টর গোলাম ফরওয়ার্দ সাহেব, আপনি একজন জেনারেল সেক্রেটারি, আপনার পিএসএফএসকে জিজ্ঞাসা করিয়েন, আপনাদের সিটি আছে আমার এখানে, দেশবাসীকে আমি জানাচ্ছি।